এসআইআর নিয়ে আবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং সেখানে সুপ্রিম কোর্ট থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। কি কি হয়েছে সুপ্রিম কোর্টে আজকে সেটা এবার আপনাদেরকে বলবো। এসআইআর নিয়ে খুব বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট বলেছে যাদের নাম বাদ যাচ্ছে তাদের বিষয়ে আবেদন জানাতে বেঞ্চ গঠন করার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। কলকাতার যে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের নিয়ে বেঞ্চ গঠন করার কথা বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলা হয়েছে এই রিপোর্টটা যেন তিনি খতিয়ে দেখেন এবং আরও যেটা বলা হয়েছে 9ই মার্চ পর্যন্ত 10,16,000 নামের নিষ্পত্তি হয়েছে। আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে কথা বলবো। বিশিষ্ট আইনজীবী শেখ সেলিম রহমান আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সেলিম সাহেব, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এবং আমরা অনেক দিন ধরে আলোচনা করছি এই এসআইআর প্রক্রিয়াটা নিয়ে এবং সুপ্রিম কোর্ট তো এটাও বলেছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে এই রকম নজির অন্য কোথাও নেই এবং নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার কথা সুপ্রিম কোর্টে এর আগেও বলা হয়েছে। কিন্তু এখন বিষয় হচ্ছে এই যে নামের নিষ্পত্তি। সুপ্রিম কোর্ট তো বলেছে যে আস্তে আস্তে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা একটা করে তালিকা সেটা প্রকাশ করা হতে পারে। এই যে এগোনো এইভাবে 10,000 নামের নিষ্পত্তি হয়েছে, এখনো পর্যন্ত প্রায় 50 লাখের মতো নাম বাকি রয়েছে। সময়টা আস্তে আস্তে কমে আসছে, সম্ভব কি এভাবে? একজন আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এই ইস্যুটাতে আপনাকে আমি রিপ্লাই করব, বাট তার আগে একটা জিনিস একটু বোঝা খুব দরকার। আজকের এই অর্ডারটাও সেটা কি আরো বেশি ইন্ডিকেট করছে। সেটা হচ্ছে জুডিশিয়ারির ইনভলভমেন্ট টুয়ার্ডস অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। এর আগের দিনই বলেছিলাম আমরা যে জুডিশিয়ারির কাজ নয় এক্সিকিউটিভের কাজটাকে করে দেওয়া। এক্সিকিউটিভের কাজ হচ্ছে ইলেকশন কন্ডাক্ট করা। ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংস্থা, তারা কম্পিটেন্ট, স্বতন্ত্র এবং কম্পিটেন্ট। তাদের সময় মতন তারা তাদের কাজ করবে। সেই কাজের মধ্যে যদি কোনো বাধা বিপত্তি বা লিগ্যাল ইস্যুস হয় তখন সুপ্রিম কোর্ট সেখানে ঢুকতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট কি করলো, যে কাজটা করলো, এর আগে কিন্তু এরকম কোনো দৃষ্টান্ত আছে বলে আমার মনে হয় না, নেই। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসারদের ডাইরেকশন করলো যে তোমরা এক্সিকিউটিভের কাজ করবে, মানে ইলেকশন কমিশনারের কর্মচারীদের যে কাজ করার, ব্যুরোক্র্যাট হোক, উঁচু পদস্থ হোক, নিচে হোক, বা কোনো দরকারে ইলেকশন কমিশনার অন্য এক্সিকিউটিভদের হায়ার করতে পারে। কিন্তু কোথাও মাথায় রাখতে হবে জুডিশিয়ারিকে এইভাবে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে লাগানো, কারণ জুডিশিয়ারির পোস্ট অলওয়েজ একটা হায়ার পোস্ট এবং জাজেদের ট্রেনিং, জাজেদের যেভাবে তৈরি করা হয় সেটার প্রসেস কিন্তু পুরো আলাদা। সেটাকে আমি একটা কথায় বলার চেষ্টা করব, জাজেদের এইভাবে কাজে লাগানো মানে কিন্তু হিউম্যান যে রিসোর্স, এটা মেধার অপব্যবহার। জজ সাহেবরা এক হচ্ছে মামলা করার সময় পান না এবং আমাদের দেশের কোটি কোটি লোক মামলার জাজমেন্টের জন্য অপেক্ষা করে বসে আছে। সেই জজ সাহেবদের তাদের জায়গা থেকে তুলে এমন একটা কাজ করাচ্ছে যে কাজটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের করার কথা। এবার আজকের অর্ডারটাতে আসি। দেখুন, ওই কাজটাতে সুপ্রিম কোর্ট আরো বেশি ঢুকে গেল যে নামগুলো বাদ যাচ্ছে। আপনি বললেন 10,16,000 নাম এসেছে, মানে ডিসাইডেড। এবার যাদের নাম বাদ যাচ্ছে তাদের নাম থাকবে কি থাকবে না, অ্যাপিল বা এই যে প্রসেসটা, যেটা ইআর এর কাছে করার কথা, তারপর ইলেকশন কমিশনের চিফের কাছে করার কথা, যে প্রসিডিওরটা বলা আছে, সেটাও অবসরপ্রাপ্ত বিচারপতিকে ঢোকানো মানে কিন্তু জুডিশিয়ারিরই ইনভলভমেন্টটাকে আবার ঢোকালো। সমস্ত জায়গায় যদি জুডিশিয়ারির ইনভলভমেন্ট চলে আসে তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কি করছে এই প্রশ্নটা কিন্তু সামনে আসবে। আর অ্যাডমিনিস্ট্রেশন যদি ফেল করে তার কাজ করতে, অ্যাডমিনিস্ট্রেশন বলতে কিন্তু আমি একদম স্পেসিফিক ইলেকশন কমিশনারেরই কথা, ইলেকশন কমিশনের কথা বলছি, অন্য অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমি এক্ষুনি কথা বলছি না। তো ইলেকশন কমিশন যখন এত বড় একটা ড্রাইভে নামছে, সে তার টাইম ফ্রেম মাথায় রাখবে, সে তার লোকবল মাথায় রাখবে, সে রাজ্য সরকারকে বা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলবে আমার এত লোকবল আরো আমাকে দিতে হবে। কিন্তু কোথাও তাদের অধিকার নেই জুডিশিয়াল অফিসারদের নেওয়া। ওটা কি ঘুরপথে সুপ্রিম কোর্টে চলে যাওয়া এবং সুপ্রিম কোর্ট সেটাকে এন্টারটেন করে জুডিশিয়াল অফিসারদেরকে ওই ইলেকশন কমিশনের কাজে লাগানোটা কিন্তু, এবং তারপর আজকের যে অর্ডার সেখানেও যখন বলছে অবসরপ্রাপ্ত বিচারপতি, সমস্ত জায়গায় কিন্তু জুডিশিয়ারি চলে আসছে। আমি এখানে একটুখানি স্পষ্ট করে আপনাকে একটুখানি বলি, দর্শকদেরও বলি যে সুপ্রিম কোর্ট এই বিষয়টা ঠিক কি বলেছে। সুপ্রিম কোর্ট, দ্য কোর্ট সাজেস্টেড দ্য ইনফরমেশন
of a special tribunal of one former Chief Justice and 2 former judges to hear the appeals from the objection phase. মানে আবারও তো সেই অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিকেই বারবার করে সুপ্রিম কোর্ট নজর দিতে বলছে, যাতে ওভারলোডেড না হয়ে যান যারা কাজ করছেন বিচারপতিরা। বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি যারা, তাদেরকে এই পুরো বিষয়টা দেখতে। আমি একটু আপনার কাছ থেকে এটা আইনের পরিভাষায় জানবো, তাতে কি মনে হচ্ছে এই সমস্যাটা মিটবে? দেখুন, সুপ্রিম কোর্টের অধিকার অবশ্যই আছে ম্যাক্সিমাম পাওয়ার ব্যবহার করার, এবং সেটা কখন ব্যবহার করছে সেটা লিখে তার কারণ দেখাতে হবে, এবং কনস্টিটিউশন সেই পাওয়ার দিচ্ছে। কিন্তু এই সুপ্রিম কোর্টই বারবার বলেছে, কিন্তু এই যে ইনহেরেন্ট রাইট কনস্টিটিউশনাল পাওয়ার যেটা সুপ্রিম কোর্ট ব্যবহার করবে, সেটা কিন্তু যুক্তিযুক্ত হতে হবে। কেন বলছি এটা যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত নয় সেটা বিচার করবেন, সবাই বিচার করবেন, আমরাও আমাদের মতন ভাবছি। সেটা হচ্ছে ব্যুরোক্র্যাট তৈরির আলাদা ইনস্টিটিউশন আছে, ইউপিএসসি, আইএএস, আইপিএস যা আছে, আর জাজ তৈরির আলাদা প্রসিডিওর আছে। জাজ তৈরির প্রসিডিওরটা ভালোভাবে হয়েছে, জাজেরা অ্যাক্ট করতে পারছে, আর ইউপিএসসির প্রসিডিওরে ভালো অফিসার তৈরি হয়নি, অতএব তারা তাদের কাজটা করতে পারছে না, সেই জন্য সমস্ত জজেরা করবে। এটাকে দুভাবে দেখা যেতে পারে। এক হচ্ছে তার মানে ওই প্রসেসের অফিসার কম্পিটেন্ট তৈরি হচ্ছে না, বা টোটাল ইনস্টিটিউশনটা কোনোভাবে কাজ করছে না, সেটা করাপশনের জন্য কাজ করছে না, কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করছে না, বা তাদের অজ্ঞতার জন্য কাজ করছে না, সেটা দেখার একটা বিষয়। সেকেন্ড, জুডিশিয়ারির অতি সক্রিয়তাও এটা হিসেবে দেখা যেতে পারে। এবার অতি সক্রিয়তা জুডিশিয়ারির, এটা কিন্তু আমরা সমস্ত দেশে, আমাদের ভারতবর্ষে এর আগেও শুনেছি বারবার পলিটিক্যাল পার্টিরা, বিশেষ করে রুলিং পার্টিরা বলে। কিন্তু এই ক্ষেত্রে জুডিশিয়ারি অ্যাক্ট করছে, বেশ সক্রিয় হচ্ছে, অথচ রুলিং পার্টি বলছে না যে জুডিশিয়ারির অতি সক্রিয়তা। তার মানে জুডিশিয়ারির এই অতি সক্রিয়তাটা হয়তো সরকারের দিকে যাচ্ছে, সেই জন্য বলছে না। এবং বেশ কিছু মাস, কিছু বছর ধরে আমরা কিন্তু জুডিশিয়ারির অতি সক্রিয়তাটা, এই শব্দটা আমরা পলিটিক্যাল রুলিং পার্টি থেকে কিন্তু আমরা পাচ্ছি না, রাদার এটা আমাদের দেশে এবং অন্য দেশেও পাওয়া গেছে। এইগুলো একটাই ইন্ডিকেট করে যে জুডিশিয়াল প্রসেসটা বা জুডিশিয়াল যে ইনস্টিটিউশনটা, সেটা আরো নিম্নগামী হচ্ছে, এবং অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন প্রসিডিওর তো নিম্নগামী হয়েছে, এটা প্রমাণিত, যেহেতু সুপ্রিম কোর্ট বলছে যে তোমরা পাচ্ছ না, তো আমি জুডিশিয়াল অফিসারদেরকে দিচ্ছি। কেন জুডিশিয়াল অফিসারদের দিয়েছে, জিনিসটা বোঝা গেছে। সেটা হচ্ছে জুডিশিয়াল অফিসাররা সঠিকভাবে এগুলোকে অ্যাডজুডিকেট করবে, দ্যাট ইজ দ্য অনলি পয়েন্ট। তো জুডিশিয়াল অফিসাররা অ্যাডজুডিকেট করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাদের অ্যাডজুডিকেশন পাওয়ার অনেক ভালো, কিন্তু এটা তো জুডিশিয়াল অফিসারদের করার কথা নয়, এটা তো একদম। এবং সুপ্রিম কোর্ট আজকে যেটা আরো বলেছে, ইলেকশন কমিশনকে প্রোভাইড মোর লজিস্টিক্যাল সাপোর্ট ফর দ্য প্রসেস অফ ভেরিফাইং ক্লেমস অ্যান্ড অবজেকশন। মানে ইলেকশন কমিশনকে আবার সেই লজিস্টিক্যাল সাপোর্ট দেবার কথাও কিন্তু সুপ্রিম কোর্ট বলছে।